কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, হ্যাঁ, আমার বইমাত্রেও ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে? তার ঝাঁজে ব্যস্ত হতবুদ্ধি হয়ে হেমাঙ্গিনীর পায়ের কাছে সরে এসে মাথা অবনত করতেই সে হাত দিয়ে ধরে ফেলে তার চিবুক স্পর্শ করে আশীর্বাদ করলেন, থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। এদেশে এমন করে যে কেউ কথা বলতে পারে, এ যেন কেষ্টর মাথায় ঢুকলো না। কেষ্টর পরিশ্রান্ত মুখখানি নিজের আঁচলে মুছিয়ে দিয়ে যাকে বললেন, আহা, একে দিয়ে কাপড় কাচিয়ে নিতে আছে দিদি, একটা চাকর ডাকুনি কেন? কাদম্বিনী রেগে উঠে বললেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজ বউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। কথাটা শেষ হওয়ার আগেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলে মেয়েকে ডেকে বললেন, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দিত মা। বড়ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিক। বড় জায়ের দিকে ফিরে বললেন, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি, সেই স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। কেষ্টকে বলল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে। বলে তার একটা হাত ধরে নিজেদের বাড়ি চলে গেল। সন্ধ্যার সময় কাদম্বিনী কেষ্টকে প্রশ্ন করলেন, কি খেয়ে এলি রে কেষ্টা? কেষ্ট সলজ্জ নতমুখে বলল, লুচি। কি দিয়ে খেলি? রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগোল্লা। ইস, বলি মেজ ঠাকুরন মুড়োটা কার পাতে দিলেন? তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেট করে রইল। খুড়ি হলো আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুখ তো ছড়িয়ে দিলে। পরদিন থেকে কাদম্বিনী দুটো চাকরের একটাকে ছাড়িয়ে দিলেন। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করতে লাগলো। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5